আপিল শুনানির দ্বিতীয় দিনে মনোনয়ন ফিরে পেলেন ২৮ জন, ৫ জন ব্যর্থ, ২ জনের আবেদন আপাতত স্থগিত। কুমিল্লা ২ আসনের গেজেট অবৈধ ঘোষণার বিরুদ্ধে ইসির আপিল, জাপা ও এনডিএফ থেকে প্রার্থিতা প্রশ্নের রুল। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে গুলি, এক শিশু নিহত, আতঙ্কে স্থানীয়রা, সতর্ক অবস্থানে বিজিবি। রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা, আসামি দোকানের কর্মচারী। ইরানিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প, পাল্টা হুঁশিয়ারি পেজেশকিয়ানের। এবং বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স, সন্ধ্যায় ঢাকার মুখোমুখি হবে নোয়াখালী। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে মনোনয়ন ফিরে পেলেন ২৮ জন। আজ এখন পর্যন্ত ৩৫ জনের শুনানি হয়েছে। বাতিল হয়েছে ৫ জনের প্রার্থিতা, স্থগিত রাখা হয়েছে ২ জনের আপিল। সকালে প্রার্থিতা ফিরে পেয়েছেন চাঁদপুর ২ আসনের জামায়াত মনোনীত আব্দুল মমিন, কুড়িগ্রাম ২ আসনের জাপা প্রার্থী আতিকুর রহমান সহ বেশ কয়েকজন। মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আপিলে আজকের আমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছেন। তাড়াহুড়া করতে গিয়ে আমার ২০ নম্বর পৃষ্ঠায় স্বাক্ষর হয়নি, বিধায় আমার মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিল। আপিলেটে আমি বৈধতা পেয়েছি। হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা, যাব তার কাছে। রোজা, আপিল কার্যক্রমের সবশেষ কি খবর আছে জানাবেন? নাফিসা, আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এবং ঠিক আজ সকাল 10টা থেকে শুরু হয়েছিল এই শুনানির কাজ এবং শুনানির দ্বিতীয় দিন, এবং প্রথম ধাপ দুপুর 12টায় শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে। দ্বিতীয় ধাপে মাত্র শুরু হয়েছে। এবং আরেকটি কথা বলতে চাই যে এই শুনানিতে সকালবেলা 35টি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে 28টি মঞ্জুর হয়েছে, 5টি বাতিল এবং 2টি স্থগিত হয়েছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গত 9 জানুয়ারি পর্যন্ত 645টি আপিল দাখিল হয় এবং আজ অনেক প্রার্থীরাই তাদের প্রার্থিতা ফিরে পেয়ে আমাদের সাথে কথা বলেছেন। এবং তার মধ্যে একজনের কথা যদি জানাতে চাই, উনি হলেন শামীম হায়দার পাটোয়ারি। উনি জাতীয় পার্টির মহাসচিব। উনি আসলে কিছুটা হলেও ক্ষুব্ধ। উনি জানিয়েছেন যে এই রিটার্নিং কর্মকর্তারা খুবই তুচ্ছ কারণে তার যে প্রার্থী আছে জাতীয় পার্টি তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এবং তিনি এটাও বলেছেন যে মবতন্ত্রকে ভয় পেয়ে তারা এই কাজগুলো করেছেন। এবং আরেকটি তিনি অভিযোগ করেছেন যে ঠিক গতকাল বগুড়া জেলায় তাদের কার্যালয়ে হামলা হয়েছিল এবং সেটি দখল করে নিয়েছে অন্য একজন পার্টি। তিনি নাম না বললেও তিনি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি অন্যান্য যে প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা নিজেদের জন্য শুভকামনা চাইছেন, দোয়া চাইছেন। এবং দ্বিতীয় ধাপের যে শুনানি সেটি শুরু হয়ে গিয়েছে। আমরা আরও কতজন প্রার্থিতা ফিরে পাচ্ছেন এটি আমরা জানবো। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। রোজা, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে জারি করা গেজেট অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন।
জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার এই রুল জারি করেন উচ্চ আদালত। গত 7 জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা নিরপেক্ষতা জরুরি বলেছেন ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াবস। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে সারা দেশে 90 সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। রবিবার সকালে রাজধানীর শাহবাগে একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, দল নিরপেক্ষ অবস্থান থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে, যা করা হবে স্থানীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। In the days leading up to the elections, we will be joined by additional 90 short-term observers and other observers from diplomatic missions of the EU member states, but not just the EU member states, but also Canada, Norway and Switzerland. কক্সবাজারের টেকনাফের ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে সীমান্ত পেরিয়ে আসে একটি গুলিতে প্রাণ হারিয়েছে টেকনাফের এক স্কুল ছাত্রী। স্থানীয়রা জানান, রবিবার ভোরে সংঘর্ষের সময় ছোড়া গুলি আঘাত হানে তেচ্ছি ব্রিজ এলাকায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশু হুজাইফা সুলতানা। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এদিকে শিশুর মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বাজার দরের চেয়ে বেশি দামে জমি কেনার অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের বিরুদ্ধে। 345 কোটি টাকা ব্যয়ে ঢাকার গুলশান এভিনিউতে কেনা হচ্ছে 20 কাঠা জমি, যেখানে নির্মাণ করা হবে 28 তলা ভবন। সব মিলে ব্যয় হবে 1200 কোটি টাকা। ব্যাংকিং খাতের এমন সংকটময় সময়ে অবকাঠামো খাতে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এছাড়া বেশি দামে জমি কেনার পেছনে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখার অবকাশ রয়েছে বলেও মনে করেন তারা। 1983 সালে যাত্রা শুরু সিটি ব্যাংকের। 2009 সাল থেকে রাজধানীর গুলশান এভিনিউতে 20 কাঠা জমির উপর 8 তলা ভবনে ছিল ব্যাংকটির প্রধান কার্যালয়। কিন্তু স্থান সংকুলন না হওয়ায় পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত হয় কেনা হবে পাশের 20 কাঠা জমিও। মোট 40 কাঠা নির্মিত হবে 28 তলা ভবন। এর জন্য ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। কিন্তু ব্যাংকিং খাতের এমন টালমাটাল সময়ে কেন অবকাঠামো খাতে এত ব্যয় করছে সিটি ব্যাংক, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদি কোনো ব্যাংক নিয়মের মধ্যে থেকে কিছু করে, সেটা বিনিয়োগ যে কোনো জায়গায় বিনিয়োগ হোক না কেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু সেটা আবার করতে যেয়ে যদি মনে করেন যে গ্রাহকদের সেবা দিতে পারছে না, যারা ঋণ নিতে চায়, বিনিয়োগ করতে চায়, তাদের জন্য কোনো সেবা পাচ্ছে না, কিংবা আমানতকারী তার টাকা তুলতে পারছে না, সেই ধরনের কোনো সমস্যা হলে তাহলে তো আর সেগুলো পারমিসেবল না। কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে জমির মূল্য নিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে গুলশান এভিনিউতে প্রতি কাঠা কমার্শিয়াল জমি কম বেশি 8 কোটি টাকায় কেনাবেচা হচ্ছে, যেখানে সিটি ব্যাংক জমি কিনছে প্রতি কাঠা 17 কোটি 25 লাখ টাকায়। সেই হিসেবে বাজার মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে এই জমি। মূল্যের বেশি দামে যদি কেনা হয় এবং অতিরিক্ত টাকা যদি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে এটা একটা অবকাশ থাকে, সেই ক্ষেত্রে এখান থেকে বেনিফিট নেয়ার প্রচেষ্টা হয়েছে কিনা, সেই ক্ষেত্রে বেশি দামের বিক্রিটা ক্রেতা পেয়েছে কিনা, এবং এটা রিজনেবলি কত দামে পাওয়া উচিত, এবং সেখানে একটা তদন্তের অবকাশ থাকে যে সেখানে কোন রকম দুর্নীতি হয়েছে কিনা। এই জমি কেনা ও ভবন নির্মাণের বিষয়টি এরই মধ্যে রাজুক ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও পেয়েছে সিটি ব্যাংক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জেডিসির নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদন অনুযায়ী রাজশাহী বিভাগের 3137টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়া নিয়ে উদ্বিগ্ন প্রার্থীরা। বিগত সময় ফ্যাসিস্টের কারণেই অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল, এবারও কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। বিশেষ করে দুর্গম অঞ্চল যেগুলো আছে, এলাকা যেগুলো আছে, সেগুলো যদি প্রশাসন বিশেষভাবে নজরদারি না করে তাহলে সেখানে ভোট কারচুপি শুধু না, ভোট ডাকাতির সম্ভাবনা আছে। জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুতরাং জনগণই সবকিছুর উত্তর দিবে। প্রার্থীদের পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান ভোটাররাও। আমি চাইবো যে ভোট কেন্দ্রগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো থাকে। সেই কেন্দ্রগুলোতে আমার মনে হয় নিরাপত্তা জোরদার করা দরকার, যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ভোট শুরু হওয়া থেকে ব্যালট বাক্স সংগ্রহ পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে যেখানে ফোর্স দরকার বেশি হবে, আমরা সেখানে ফোর্স মোতায়েন করার চেষ্টা করছি। আমাদের ফোর্সের দরকার হলে আমরা আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশে আবেদন করব। আমরা প্রত্যাশা করছি সেখান থেকে আমরা ফোর্স পেয়ে যাব। এই গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ, এটি আমাদের প্রশাসনিক সুবিধার্থে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নির্বাচনের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এটা নির্ধারণ করে থাকে। রাজশাহী বিভাগের 8 জেলার 5504টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 1051টি, ঝুঁকিপূর্ণ 2122টি এবং ঝুঁকিমুক্ত বা সাধারণ কেন্দ্র 2331টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামিপক্ষের শুনানির পালা, যা হবে আগামী 15 জানুয়ারি। এই দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার শুনানিতে গণমাধ্যমে দেয়া জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য তুলে ধরে প্রসিকিউশন। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথনও পড়ে শোনানো হয়। চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটাপড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট ভবন বন্ধ হওয়ার কথা প্রচার করে, সেই দায় ছাত্র জনতার উপর চাপান আসামিরা। আদতে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত এই ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে। তারপরে অভিযোগ গঠন হবে কিনা সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। এখন থেকে কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট দেয়া যাবে মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কোটি টাকার লেনদেন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমেই সম্ভব হবে। এতে কমে আসবে জালিয়াতি, রাজস্ব আদায়ও বাড়বে। এ সময় ব্যবসায়ীদের সব রিসিট এবং পেমেন্ট ডিজিটাল ওয়ালেটের আওতায় আনতে হবে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের সব আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনের আওতায় আনা গেলে প্রতি বছর টাকা ছাপানোর ব্যয় বাবদ 20,000 কোটি টাকা সাশ্রয় হবে। বাংলাদেশ ব্যাংকে বছরে টাকা ছাপানোর জন্য 20,000 কোটি টাকা খরচ করা লাগে। বাংলাদেশ ব্যাংক তো খরচ করে না, এটা জনগণের টাকা, বুঝতে হবে। তার মানে বাংলাদেশের 18 কোটি জনগণকে টাকা ছাপানোর জন্যই বছরে 20,000 কোটি টাকা খরচ করা লাগে, সেটাও কমে যাবে। ক্যাশলেস সোসাইটি হলে বছরের রাজস্ব আয় বাড়বে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা।
কমবে দুর্নীতি। রবিবার ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম ক্যাশের রিব্র্যান্ডিং অনুষ্ঠানে এই কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ করা সরকারের অন্যতম লক্ষ্য। দেশের সব শ্রেণীর মানুষকে কিউআর কোডের আওতায় আনতে হবে। উদ্যোক্তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা বাধ্যতামূলক করার তাগিদও দেন তিনি। বলেন, ক্যাশলেস লেনদেনে প্রতি বছর 20,000 কোটি টাকা সাশ্রয় হতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ গঠন করা। সেই আলটিমেট অবজেক্টিভে যেতে হলে আমাদেরকে অবশ্যই আরো অনেক আমাদের চ্যানেলগুলো অনেকগুলো আমাদের তো নন কনভেনশনাল চ্যানেল যেটা ব্যাংকের যে অ্যাপগুলো আছে সেটা তো আরো পপুলার করতেই হবে সব ব্যাংকের, ইনক্লুডিং ইসলামিক ব্যাংকের যে অ্যাপটা আছে সেটা পপুলার করতে পারবেন এবং সেটা আরো অনেক দূর নিয়ে যেতে পারবে আপনাদের। কারো পা নেই, কেউ দৃষ্টিহীন, কেউ চলাচলে অক্ষম। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী গোড়ারপাড়া গ্রামের 3 কৃষক। তাদের সফলতা এখন অনেকেরই অনুপ্রেরণার গল্প। মাহতাবউদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের কৃষক সামেদুল ইসলাম 10 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে শুকিয়ে যায় তার 2টি পা। ধীরে ধীরে হারিয়ে ফেলেন চলার সক্ষমতা। সেই থেকে শুরু জীবন সংগ্রাম। শারীরিক প্রতিবন্ধী অনেকেই জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও কৃষক সামেদুল বেছে নেন কৃষিকাজ। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পৈতৃক জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েও করছেন চাষাবাদ। নিজের উপার্জনেই সামলাচ্ছেন পরিবার। আমি নিজে কৃষিকাজ টুকটাক করি, ওইতে আমার সংসার চলে। তা কারোর কাছে হাত পাতা লাগে না। যদি সরকার যদি কোনো সুযোগ সুবিধা দিত, কি কোনো যদি আর্থিক সহযোগিতা করত, তাহলে আমরা একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম। সামেদুলের মতো একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী জামরুল ইসলাম ও দৃষ্টি প্রতিবন্ধী টিপু নেয়াজও প্রতিবন্ধকতাকে জয় করেছেন। তারাও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। আমারও কিছু জমি জায়গা আছে, ওই জমি জায়গাতে আবাদ টাবাদ করি। কারোর কাছে হাত পাতা লাগে না। নিজের সামর্থ্য দিয়ে গরু কিনে গরু পালছি। পেঁয়াজ 1 বিঘে 2 বিঘে, পর আবার 1 বিঘে লাগিয়েছে। ধান 15 কাঠা আছে, ভুট্টা আছে 10 কাঠা। আমি নিজেই চললাম, আমি সরকার কিছু দেয়, এটাই বেশি ভাগ আমার। এই 3 প্রতিবন্ধীর হার না মানা জীবন সংগ্রাম অনুপ্রাণিত করছে অন্যদেরও। ওই গতাল অবস্থায় যে খাটাখাটনিতে চলে সেভাবে সংসার চলে। সরকাররা যদি সাহায্যভাবে যদি পাশে দাঁড়ায়, তাও আমরা ভালো হতে পারবো। আমি এলাকাবাসী হিসাবে একটু দাবি, কেউ যদি পাশে দাঁড়ায় তারা একটু স্বাবলম্বীভাবে ফ্যামিলি নিয়ে সামান্যভাবে চলতে পারে। তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা সমাজসেবা অধিদপ্তরের। এই অর্থ বছরেও প্রতিবন্ধী খাতে বরাদ্দ আছে। এবার আমি আশা করি যে ওনারা যদি এই আবেদনটা একটু জরিপ ফর্ম এটা পূরণ করা হলে, বিশেষ করে ডাক্তার যদি আইডেন্টিফাই করেন, একটা দিন নির্দিষ্ট একটা দিনে ডাক্তার সময় দেন, সেই দিনে একটু কষ্ট করে আসলে পরে এই কার্ডটা হয়ে যাবে। নিজের কর্মপ্রচেষ্টার মাধ্যমে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই 3 কৃষক। সরকারি সহযোগিতা পেলে জীবন সংগ্রামের পথে তারা আরো এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের মানুষ শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানান, ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটকৌশল কাজ করবে না। হুঁশিয়ারি দেন, শুধু যুক্তরাষ্ট্র কেন, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপই মানবে না তেহরান। সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে ইরান, সে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মানুষ দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। স্বাধীনতার আকাঙ্ক্ষায় রাজপথে নেমেছে দেশটির মানুষ। সেই আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে ট্রাম্প প্রশাসন। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে যুক্তরাষ্ট্রের এমন বার্তার কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানকে ভেনেজুয়েলা ভাবলে ভুল করবে যুক্তরাষ্ট্র। খামেনির দেশে যুক্তরাষ্ট্রের কোনো কূটকৌশল সফল হবে না। শুধু যুক্তরাষ্ট্র কেন, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করবে না তেহরান। মার্কিন হস্তক্ষেপ ইস্যুতে আবারও বিক্ষোভকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরানের অর্থনৈতিক সংকটে দেশটির মানুষের হতাশাকে সরকার বদলের প্রচেষ্টা হিসেবে নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আসমাতুলি, নিউজ 24। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 179 রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই কাইল মেয়ার্সের উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার তাওহিদ হৃদয় হাত খুলে খেলতে থাকেন। তিনি নেমে লিটন 11 রানের বেশি করতে পারেননি। ইফতেখারও ফেরেন 8 রান করে। এরপর হৃদয়ের সাথে দলের হাল ধরেন খুশদিল শাহ। 39 বলে 50 তুলে নেন হৃদয়। 29 বলে 44 রানে থামে খুশদিলের ইনিংস। অন্যদিকে 56 বলে 97 রান করে অপরাজিত থাকেন হৃদয়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও এল ক্লাসিকোর উত্তাপ। আজ দিবাগত রাত 1টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি হবে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে। বার্সেলোনা নামবে শিরোপা রক্ষার লড়াইয়ে, অন্যদিকে রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে নাটকীয় জয়ের পর শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের জন্য শিরোপা পুনরুদ্ধারের লড়াই। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মাদ্রিদের আক্রমণ ভাগ অপ্রতিরোধ্য। আর শিরোপা রক্ষার লড়াইয়ে নামবে তারুণ্য নির্ভর বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। বর্তমান কোচ হান্সি ফ্লিকের অধীনে আক্রমণাত্মক ফুটবলের নতুন সংজ্ঞা লিখছে কাতালান জায়ান্টরা। লামিন ইয়ামাল এবং রবার্ট লেভানডস্কির দুর্দান্ত ফর্ম রিয়াল মাদ্রিদের জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে। এ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সুপার কোপার শিরোপা জিতেছে 11 বার, আর কাতালানদের কেবিনেটে আছে 14টি শিরোপা। পরিসংখ্যান যাই বলুক, এল ক্লাসিকোতে ফর্মের চেয়ে মানসিক শক্তি বড় হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। গত আসরের ফাইনালে বার্সার আধিপত্য থাকলেও এবার প্রতিশোধ নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। আবরার আল দাইয়ান, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।